আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির দ্বিমতের প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় ভবনে শিক্ষার্থীর সংখ্যা জানালো অধ্যক্ষ। কাবায় ফিলিস্তিনের পতাকা উড়ানোয় গ্রেপ্তার। গাজায় খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা দিলেন ট্রাম্প। এবার বিস্তারিত। সরকারি কর্ম কমিশন, পিএসসি ও দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগ বন্ধে নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার প্রস্তাবনায় বিএনপির দ্বিমতের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি বলছে, সংস্কার বিরোধী অবস্থান জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করার আলোচনা বিএনপির কিছু সময়ের জন্য ওয়াকআউট করার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণত এ ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজন মেধাবী ও দক্ষদের নিরপেক্ষভাবে নিয়োগ, কিন্তু আমরা স্বাধীনতার পরবর্তী 5 দশকে দেখেছি দলীয় নিয়োগের ফলে এই প্রতিষ্ঠানগুলো কখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে, বিশেষ করে বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে এসব সংস্থা আরও বিতর্কিত হয়ে ওঠে, যার ভুক্তভোগী শুধু সাধারণ ছাত্রছাত্রীই নয়, বরং জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীজন বিএনপি এবং তাদের পরিবারগুলোর সদস্যরাও। ফলত জনপ্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন খাতে আওয়ামী লীগের দলীয় প্রভাবে বিএনপিকেও দীর্ঘ সময় ক্ষমতার বাইরে অবস্থান করতে হয়েছে। সংগঠনটি স্মরণ করিয়ে দিয়েছে, 24শে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সূচনাই হয়েছিল পিএসসির সংস্কার ও দলীয় নিয়োগ বন্ধের দাবিকে কেন্দ্র করে, যা পরবর্তীতে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের রূপ নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে, বিএনপির এই সংস্কার বিরোধী অবস্থান জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী, যার জন্য তারা পুরো জাতির কাছে দায়বদ্ধ থাকবে। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীজন। বিএনপির প্রতি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবিলম্বে এই আত্মঘাতী অবস্থান থেকে সরে দলীয় অবস্থান পর্যালোচনা করে নিরপেক্ষ সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সময় ভবনটিতে 590 জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ জাহাঙ্গীর খান। সোমবার 28 জুলাই দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর খান বলেন, এর মধ্যে প্রতিদিন 80 থেকে 82% শিক্ষার্থী উপস্থিত থাকে। সেই হিসেবে সেদিন ভবনটিতে 590 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনার পর আমাদের কাজ ছিল ইমিডিয়েট ছাত্রদের খোঁজ নেওয়া, যারা হারিয়ে গেছে অভিভাবকদের কাছে পৌঁছেছে কিনা। সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে ওই সময় নাড়াচাড়া করার কোনো অবকাশ ছিল না, আর ওই সময়ে এটা আমাদের প্রায়োরিটি ছিল না। ভবনটিতে 738 জন শিক্ষার্থী আসা যাওয়া করেন জানিয়ে তিনি বলেন, আমাদের প্রথম কাজ ছিল এই 738 জন অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা। সিসি ক্যামেরার ফুটেজটা দেখে ওই সময় কি কাজে আসবে? ভবনটিতে গ্রিল দেওয়া বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছোট বাচ্চারা ক্লাস করে বলে ওখানে গ্রিল দেওয়া। নিয়ম মেনে স্কুল নির্মাণ করা হয়েছে কিনা জানতে চাইলে এমন প্রশ্ন করা হলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর খান বলেন, মাইলস্টোন ছাড়াও সেখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাইলস্টোন আলাদা বিবেচনা প্রতিষ্ঠিত হয়নি। সবকিছুই রাজুকের নিয়ম ও বেবি চকের আইন মেনেই ভবনটি করা হয়েছে। মেট্রো রেলের ভবন ও মাইলস্টোনের ভবনের চেয়ে উঁচু মন্তব্য করে তিনি বলেন, পুরো এলাকাটিতেই আমাদের চেয়ে উঁচু ভবন আছে, পুরো এলাকাটিতেই হাই রাইজ ভবন দিয়ে ঢাকা, সমস্ত অনুমোদন নিয়েই নির্মাণ কাজ করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরল ঐক্যমত্য দেখা গেল এই মুহূর্তে সাপে নেউলে অবস্থানে থাকা বিএনপি ও জামাতের মধ্যে। দুই দলই বলছে, বাবরকে বিতর্কিত করা অশোভন আচরণ। জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জনাব লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এক মন্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন জামাত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি লেখেন, জনাব লুৎফুজ্জামান বাবর মজলুমদের জীবন্ত প্রতীক, তাকে হেয় প্রতিপন্ন করে কথা বলা গ্রহণযোগ্য নয়। শো রেসপেক্ট অনলি দেন ইউ উইল বি রেসপেক্টেড। শিশির মনির এই মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করে রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার গুরুত্ব কতটা। তিনি মনে করেন, একজন নির্যাতিত ও নির্দোষ প্রমাণিত রাজনৈতিক নেতার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বা কটূক্তি শোভনীয় নয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। আদালতের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা অনাকাঙ্ক্ষিত বলেই মনে করছেন অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পবিত্র কাবা ঘরের সামনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন এবং গাজার অবরোধ ও অনাহারের অবসানের আহ্বান জানানোর পর সৌদি নিরাপত্তা বাহিনী একজন মিশরীয় ওমরাহ যাত্রীকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় অনলাইনে নিন্দার ঝড় বইছে। অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে একজন ব্যক্তি ওয়া ইসলামা বলে চিৎকার করছেন এবং গাজার ক্ষুধার্ত জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য জরুরি হস্তক্ষেপের আবেদন করছেন।
ঐতিহাসিকভাবে ইসলাম বা মুসলমানদের হুমকির মুখে থাকাকালীন বেদনা প্রকাশ করতে এই বাক্যটি ব্যবহার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই আবেগঘন দৃশ্যে ওই ওমরাহ পালনকারীকে বলতে দেখা যাচ্ছে, গাজার শিশুরা মারা যাচ্ছে, হে মুসলিমরা। কয়েক সেকেন্ড পরে সৌদি কর্মকর্তারা উপস্থিত হয়ে তাকে মসজিদের ভেতর আটক করে। এই ঘটনাটি ইসলামের পবিত্রতম স্থানগুলিতে রাজনৈতিক মত প্রকাশের উপর সৌদি আরবের কঠোর নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ককে পুনরুজ্জীবিত করেছে। কর্তৃপক্ষ হজ ও ওমরার সময় জাতীয় পতাকা সহ সকল স্লোগান এবং প্রতীক নিষিদ্ধ করেছে। এই ধরনের পদক্ষেপগুলিকে ইবাদতের পবিত্রতা রক্ষা করতে নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে সমালোচকরা ফিলিস্তিনের প্রতি সমর্থন দমন করতে এবং মুসলিম সংহতির অভিব্যক্তি দমনে দেশটি এই বিধিনিষেধগুলোকে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন। এর আগে 2023 সালে একজন ব্রিটিশ ওমরাহ যাত্রীকে সাদা কেফিয়া এবং ফিলিস্তিনি রঙের প্রার্থনার পুঁতি পড়ার জন্য আটক করা হয়। মক্কার বাইরেও সৌদি কর্তৃপক্ষ ইসরায়েলের সমালোচনা করা বা অনলাইনে গাজার সাথে সংহতি প্রকাশ করা নাগরিকদের উপর ব্যাপক দমন অভিযান শুরু করেছে বলে জানা গেছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজায় খাদ্য কেন্দ্রটির নির্মাণ, তত্ত্বাবধান ও খাদ্য বিতরণের সার্বিক নির্বাহীর দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সঙ্গে বৈঠক করতে সোমবার স্কটল্যান্ডে গেছেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা খুব শীঘ্রই গাজায় খাদ্য কেন্দ্র খুলতে যাচ্ছি। এই কেন্দ্রটির নির্মাণ, তত্ত্বাবধান এবং গাজার বাসিন্দাদের মধ্যে খাদ্য বিতরণের পুরোপুরি ব্যাপারটি দেখভাল করবে যুক্তরাষ্ট্র। এটি একটি মুক্ত খাদ্য কেন্দ্র হবে। গাজার লোকজন যখন খুশি সেখান থেকে প্রয়োজনীয় খাবার নিয়ে যেতে পারবেন, কোনো বাধা থাকবে না। আমরা গাজায় খাদ্য সহায়তা বাবদ $6 কোটি বরাদ্দ করেছি। আমরা মনে করি এই মুহূর্তে গাজার লোকজনদের খাবারের নিশ্চয়তা সবচেয়ে জরুরি, কারণ প্রচুর মানুষ সেখানে না খেয়ে আছে। গাজার এই ক্ষুধা সংকট দূর করতে আমি অন্যান্য দেশকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রসঙ্গত, সোমবার প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্প স্বীকার করেছেন যে গাজা তীব্র খাদ্য সংকটে ভুগছে। এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কিছুদিন আগে টেলিভিশন সংবাদে আমি গাজার একদল শিশুকে দেখলাম, তাদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছিল। গাজায় সত্যিকারের ক্ষুধা সংকট শুরু হয়েছে এবং আপনি একে কোনোভাবেই ভুয়া বলে উড়িয়ে দিতে পারবেন না। সবচেয়ে বড় কথা হলো, এটা এখন শেষ হওয়া উচিত। হামাসকে শেষ করার জন্য ইসরায়েল আরও কঠোর লড়াই করতে পারে, তবে গাজা এখন ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেখানকার বন্দীদের জন্য খাদ্য নিরাপত্তা এই মুহূর্তে সবচেয়ে জরুরি, সাংবাদিকদের বলেন ট্রাম্প। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।